দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভেঙে জন্মেছিল পাকিস্তান। ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে নিজেদের আখের গুছিয়ে ১৯৪৭ সালে ভারত থেকে ভাগ হয়ে যায় পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। কিন্তু স্বাধীনতার ৭৭ বছর পর অগ্রগতি ও উন্নয়নের পথে হেঁটে ভারত যখন আজ বিশ্বের পঞ্চম অর্থনীতি, তখন পাকিস্তানের সম্বল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্র মৌলবাদ। এবং তার ফলস্বরূপ দেশটিতে দশকের পর দশক ধরে চলছে অর্থনৈতিক সংকট ও চরম দারিদ্রতা। নিজের দেশের মানুষের উন্নয়নে ব্যর্থ পাকিস্তান বারবার লক্ষ্য একটাই, ভারতকে ব্যতিব্যস্ত রাখা। এই দেশটির প্রধান কাজ হলো ভারতে বারবার সন্ত্রাসী হামলা চালিয়ে ভারতের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করা। তারই সর্বশেষ সংযোজন ২২ এপ্রিল পেহেলগাঁও হামলা। বৈশরণ পাহাড়ের চূড়ায় একটি রিসর্টে সন্ত্রাসবাদীদের নির্বিচার গুলিতে প্রাণ হারায় ২৬ জন নিরীহ পর্যটক। এই হামলার যথাযোগ্য জবাব দেবে ভারত, জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত থেকে শুরু করে ২৭ এপ্রিলের মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভারতীয় সেনার নামে অপপ্রচারের কারণে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল ব্যান করেছে ভারত। এরপর আর কি হতে পারে আগামী দিন? পাকিস্তানকে নিয়ে আর কি ধরনের পদক্ষেপ নিতে পারে ভারত? প্রত্যাঘাত কতটা জরুরি? আর কত রক্ত ঝরবে ভূস্বর্গে? কি বলছে ভারত সরকার? কি বলছে ভারতের বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল? ভারত পাকিস্তান দ্বন্দ্বে কি অবস্থান নিচ্ছে বিশ্বের শক্তিধর দেশগুলো? জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পেহেলগাঁও হামলা কিভাবে হবে বদলা, একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ দুজন শিক্ষাবিদ। রয়েছেন শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ২২ এপ্রিল ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ গেল, কিভাবে দেখলেন ডক্টর চন্দ? নমস্কার। প্রথমত আমি শোকার্ত পরিবার যাদের এই ভীষণ ক্ষতি হয়ে গেছে এবং যারা হাসপাতালে এখনো চিকিৎসাধীন, তাদের জন্য আমি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মা যত সদ্গতি পায় তার কামনা করছি। এর সাথে আমরা দেখতে পেলাম কাশ্মীরের একজন কাশ্মীরি, যিনি কিনা আমাদের পর্যটকদের বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, উনি গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন। বাংলাদেশ 71 যখন পাকিস্তান ভেঙে গেল, এর আগে 65 সাল, 47, এই তিনবার পাকিস্তান আর্মি সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধ করেছে। তিনটে যুদ্ধেই পাকিস্তান পরাজিত হয়েছে এবং ৭১ সনে পাকিস্তান ভেঙে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এরপর থেকে পাকিস্তান বুঝে গেছে সামনাসামনি সরাসরি সামরিক শক্তিতে ভারতের সাথে কোনোভাবেই পেরে উঠবে না, উল্টে তাদের প্রচণ্ড ক্ষতি হবে, কারণ বাংলাদেশ ভেঙে বেরিয়ে গেছে। এরপর থেকে যেটা পাকিস্তান শুরু করেছে, এটা হলো গিয়ে ছদ্ম যুদ্ধ বা সিউডো ওয়ার। কারগিলে আমরা দেখলাম যে কিছু সংখ্যক লোককে, উগ্রবাদীকে, তারা মূলত পাকিস্তানের মিলিটারি লোক, উগ্রবাদী সাজিয়ে তারা ভারতবর্ষের কারগিল সীমান্তে পাঠিয়ে দিয়েছিল। তাদের সাথে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ হয়েছে। পাকিস্তান বলেছে এটা আমাদের কিচ্ছু না, এটা কাশ্মীরি জেহাদি। একইভাবে আমরা দেখতে পেলাম ৯/১১-তে মুম্বাইতে ভয়ঙ্কর হামলা করেছে। তাদেরও বলা হয়েছে এরা ডাইরেক্ট সরাসরি পাকিস্তানি মিলিটারি না, এরা উগ্রবাদী, মাথা খারাপ, এরকম কিছু লোককে করেছে। পাকিস্তানে এটা সরকার এটা দায় নেয় না। একইভাবে আমরা দেখতে পেলাম বালাকোটে যে আমাদের ২০১৯ হলো একটা। অর্থাৎ পাকিস্তান এখন চেষ্টা করছে সরাসরি যুদ্ধে না গিয়ে সামরিকভাবে
প্রক্সি ওয়ার করছে, ছায়াযুদ্ধ করছে, ছায়াযুদ্ধ করছে, এবং এই ছায়াযুদ্ধ করার ওরা যে শক্তি এবং সাহস পেয়েছে, মূলত ৭৯ সালে আমরা দেখতে পেলাম সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করেছিল। তখন পশ্চিমা বিশ্ব, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নকে আটকাবার জন্য মুজাহিদিন তৈরি করেছিল এবং এদেরকে দিয়ে আফগানিস্তান 10 বছর যুদ্ধ করে রাশিয়াতে হটিয়েছিল। তো পাকিস্তানের মনে হয়েছে আমরা যদি সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিকে শুধুমাত্র মুজাহিদিন পাঠিয়ে শায়েস্তা করতে পারি, ওয়াই নট ইন্ডিয়া? ইন্ডিয়া কোনো ব্যাপারই না, পাশেই আছে। ওরা সেই ট্যাকটিক্স অবলম্বন করেছিল। এখন এই ছায়াযুদ্ধ চালাতে চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু আমরা দেখতে পেলাম ভারতের যে শক্তি, সে সরাসরি যুদ্ধ তো এখনো আমরা যাইনি, যে যেটা ভারত শুরু করেছে জল বন্ধ করে দেওয়া, ঠিক আমি আসবো, আমরা কি কি পদক্ষেপ ভারত নিয়েছে সেই বিষয়ে আসবো, কিন্তু তার আগে সঞ্জয় স্যার রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর রায়, আপনার কি মনে হয় 22শে এপ্রিল যেই বৈশরণ পাহাড়ে যে নির্বিচারে গুলি চালালো নিরীহ পর্যটকদের গায়ে, এবং যতটুকু আপনি বলছিলেন অনুষ্ঠানের আগে যে সেই বৈশরণ পাহাড়ে আপনি ব্যক্তিগতভাবে আপনার পরিবার নিয়ে ঘুরে এসেছেন, এখন সেই অ্যাটাক বা সেই হামলা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া প্রথমে একটু জানব। নমস্কার। প্রথমেই আমি মূলত শোকাহত ফ্যামিলি পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আসলে শ্রদ্ধা জানাবার ভাষাও নেই, কারণ যে সমস্ত পরিবার সেখানে বেড়াতে গিয়ে প্রাণ দিয়েছেন, এটা বলবার কোনো ভাষা নেই। এটা তো বৈশরণ পাহাড়ে তো যেভাবে নাকি উগ্রপন্থীরা হামলা চালিয়েছে, তা আমি তো ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে এটা অত্যন্ত বর্বরোচিত এবং কাপুরুষের মানে কাপুরুষোচিত কাজ। কারণ আপনি ইন্ডিয়ান আর্মির ড্রেস পরে, ঠিক আছে, যেভাবে নিরীহ লোকেদের উপর এবং ধর্ম জিজ্ঞেস করে আলাদা করে বেছে বেছে যেভাবে নাকি হামলাটা চালানো হয়েছে বা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেটা অত্যন্ত পূর্ব পরিকল্পিত এবং নিন্দা জানাবার কি বলবো, ভাষা থাকা তো উচিত, ভাষা আমার কাছে নেই। সারা ভারতবর্ষ স্তম্ভিত। আমাদের প্রধানমন্ত্রীও গতকালকে উনি মন কি বাতে যখন নাকি কথা বলছিলেন, আমি লক্ষ্য করছিলাম যখন নাকি উনি কথা বলছিলেন, বেসিক্যালি উনি এতটাই ভারাক্রান্ত ছিলেন যে ঠিক সেভাবে উনি বলতে পারছিলেন না। তো বেসিক্যালি দ্য অল ইন্ডিয়ান পিপুল আর শকড। পাকিস্তান দেখুন, এখন ব্যাপার হলো পাকিস্তান এই কাজটা কেন করেছে, উনি বলছিলেন যে প্রেক্ষাপটটা বলছিলেন, তবে এইবার দে হ্যাভ কাম উইথ এ নিফিরিয়াস ডিজাইন, ঠিক আছে। সেটা হলো ওরা বারবারই দেখতে পাচ্ছে যে ইন্ডিয়াকে বেসিক্যালি যতবারই আক্রমণ হচ্ছে, আক্রমণ তো কাশ্মীরে অনেক হয়েছে, বাট দিস আক্রমণ একটু আলাদা বলে আমার মনে হয়। কারণ কি, পেহেলগাঁও যে হামলাটা, দেখুন পেহেলগাঁও যেখানে হামলাটা হয়েছে, তো এখানে নিরীহ টুরিস্ট যায়, প্রচুর লোক যায় সেখানে, এবং সেটা আমরা জানি যে বেসিক্যালি জিওগ্রাফিক্যালি একটু আইসোলেটেড জায়গায়, আপনি মোটরেবল রোড নেই, রাস্তা নেই, পাহাড়ের গায়ে গায়ে আপনার ঘোড়ার উঠে আপনাকে যেতে হবে। এবং আপনি যদি ওই বৈশরণ পাহাড়ে যাওয়ার রাস্তাটা লক্ষ্য করেন, তো ঘোড়াগুলো যে পা রাখছে আর কি, মাঝে মাঝে 60 ঘোড়ার পাটা যতটুকু রাখতে পারবে ঠিক ততটুকু জায়গায় আছে। আচ্ছা, আপনি খালি পায়ে যে হেঁটে যাবেন সেটাও কিন্তু সম্ভব না। ঘোড়াগুলো যখন নাকি উঠার সময় তো আপনি যতটা বিপজ্জনক না, নামাটা আরো বেশি বিপজ্জনক। সুতরাং বৈশরণের তো বিউটি ওটা সেটা ভ্যালি বিউটি কি ওটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। বেসিক্যালি দ্য পেহেলগাঁও ইজ নোন ফর ভ্যালিজ, আরো অনেক কয়েকটা ভ্যালি আছে, তার বৈশরণ আলাদা। এবং তারা বেসিক্যালি উগ্রপন্থী যারা নাকি প্ল্যান করেছে, দে নো ইট, ওয়ান্স ইফ ইউ ক্যান গো দেয়ার, ইফ ইউ ক্যান অ্যাটাক দেয়ার, ঠিক আছে, তাহলে আমরা জানি যে সেখানে ড্যামেজটা বেশি করা যাবে। আর সেকেন্ড হলো
যে তার কতগুলো স্ট্র্যাটেজিক কতগুলো মাইনাস পয়েন্ট ছিল, ঠিক আছে? বললাম যে সঙ্গে সঙ্গে মুভমেন্ট করা যায় না, বা পালিয়ে যাওয়ার রাস্তাও আছে দক্ষিণ দিক দিয়ে। তো এখন সবচেয়ে বড় ব্যাপার হলো যে ডিজাইনটা ওরা করছে, যে মানুষকে জিজ্ঞেস করছে যারা, বাট জেন্ডার এন্ড রিলিজিয়ন জিজ্ঞেস করছে, ও জেন্ডারও কিন্তু কোন মহিলাকে মারেনি ওরা, বা কোন শিশুকে মারেনি, শুধু পুরুষদেরকে মেরেছে, ধর্ম জিজ্ঞেস করে মেরেছে, ঠিক আছে? এখন এটা করেছে মানে কি, এটা করেছে মূলত বেসিক্যালি এবার এখনকার যে যারা নাকি ডিজাইনটা করেছে, ওরা দেখতে পাচ্ছে যে বেসিক্যালি 370 উঠে যাওয়ার পর, কাশ্মীরে 370 উঠে যাওয়ার পর আপনি যে সরকার এখানে এসছে, তার আগে তো কাশ্মীরে যতবারই গণতান্ত্রিক প্রক্রিয়া চালু ছিল, কখনোই আমরা 10% ভোটার দেখিনি ভোট দিতে। কাশ্মীরে এবার লক্ষ্য করা গিয়েছে প্রায় 60% লোক ভোট দিয়েছে, একদম। এবং সেখানে অর্থনীতি অনেকটাই ফিরে আসছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ স্পেন্ডিং লটস অফ মানি অন দ্য ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। কাশ্মীরে যদি যান আপনি দেখবেন যে কত অনেকগুলো আপনার টানেল সৃষ্টি হয়েছে, এগুলো এখন দ্রুত যাওয়া যায়। এবং কাশ্মীরি পিপুল স্টার্টেড ফিলিং যে বেসিক্যালি যে ট্যুরিজম ইজ দেয়ার মেইন সোর্স অফ ইনকাম, ঠিক আছে? এখন কাশ্মীরে ট্যুরিজম ফ্লারিশ করছে, এবং সেটা যদি আপনি ডেটা লক্ষ্য করেন, 2021 সালে আপনি সেখানে প্রায়, আমি ডেটা দেখছিলাম, 1,14,000 টুরিস্ট গিয়েছিল কোভিড এর পরের বছর। হোয়ারেজ লাস্ট ইয়ারে 2024 সালে ইট ওয়াজ অ্যাবাউট ইন্ডিয়ান টুরিস্ট ট্রাভেল টু কাশ্মীর, নট মানে জম্মু, অনলি কাশ্মীরে প্রায় মোর দেন 26 lakhs, ঠিক আছে? মানে ম্যাসিভ হাইপ। তার মানে আমার 23-এর সেটা ছিল প্রায় 2.24 lakhs, ঠিক আছে? তো এইবারে বছর প্রথম দিকে, এই যে এপ্রিল মাসের দিকে করার কারণটা হলো জানে, জাস্ট সিজনটা স্টার্ট হয়েছে, আমি লক্ষ্য করুন টাইমিং অফ অ্যাটাক। ঠিক, তখন এই অ্যাটাকটা শুধু ওই যে ভারতীয় নাগরিকদের মারা বা বেছে বেছে যেটা হচ্ছিল, রিলিজিয়ন বেছে বেছে মারা, সেটা না, টার্গেট অনেক কিছুকেই করা হয়েছে। হ্যাঁ, আর সেকেন্ড হলো এই টার্গেটের পিছনে পাকিস্তান কোত্থেকে সাহসটা পেয়েছে। আপনি টাইমিংটা যদি লক্ষ্য করেন, অনেক ফ্যাক্টর সেখানে আনতে হবে। ইন্টারন্যাশনাল ফোর্সেস আর নট রিলেটেড এটা বললে হবে না, কারণ কি আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের প্রাইম মিনিস্টার ইজ নট ইন ইন্ডিয়া, আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়া ইজ ভিজিটিং। থার্ডলি যেটা নাকি ভাইটাল পয়েন্ট, যেটা মনে রাখতে হবে, যে বেসিক্যালি জাস্ট কিছুদিন আগে আপনি লক্ষ্য করে দেন যে টেরিফ যুদ্ধ যেটা চলছে, চাইনার উপর প্রায় মোর দেন 200% ট্যাক্স ইম্পোজ করেছে। সুতরাং এই যে টার্গেটের পিছনকে পাকিস্তানকে ইনস্টিগেট করবার জন্য, এবং অনেক আমেরিকান যারা চীনে যারা যে সমস্ত কোম্পানিগুলো আছে যারা কাজ করছিল, দে আর থিঙ্কিং ফর এ শিফট, এবং অধিকাংশ বেশ কিছু কোম্পানি ইন্ডিয়াকে তাদের। আমি এই জায়গাটাতে আসবো স্যার, এই যে আপনি যেটা বলছেন যে এখানে অন্যান্য দেশের কি ভূমিকা এখানে আছে, বা এই অ্যাটাক হওয়ার পর কোন দেশ কি অবস্থান নিচ্ছে এবং কি ভূমিকা নিচ্ছে, বা তার পেছনে কি কি কারণ থাকতে পারে, কি কি জিওপলিটিক্সের কোন কোন জায়গাগুলো আমরা হয়তো দেখতে পাচ্ছি না খালি চোখে, সেই জায়গাগুলো তো আসবো। কিন্তু প্রথমে এক নজরে দেখে নেবো যে এই মুহূর্তে যে পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত কি কি পদক্ষেপ নিয়েছে। সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে, অটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করা হয়েছে, পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের 27 এপ্রিলের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, পাকিস্তান থেকে ভারতীয়দের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা বায়ু এবং নৌ উপদেষ্টাকে প্রত্যাহার, নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসের প্রতিরক্ষা নৌ এবং বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এবং দূতাবাসের সদস্যের সংখ্যা হ্রাস করে 55 থেকে 30 করা হয়েছে। এই পদক্ষেপ পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কতটা যথেষ্ট বলে মনে করেন ডক্টর চন্দ্র? দেখুন, সিন্ধু জল চুক্তি বাতিল করা হলো মানে পাকিস্তানের শরীরে রক্ত প্রবাহকে আটকে দেওয়া। আচ্ছা, পাকিস্তানের যে 6টি নদী আছে, সিন্ধু এবং তার যে 5টি উপনদী পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর দিয়ে গেছে, আর 2টো নদী গেছে কাবুল এবং আপনার আফগানিস্তান থেকে এসছে। পাকিস্তানের যত জল নদী দিয়ে যায় তার প্রায় 90% এই 6টা নদী দিয়ে বেরোয়। আচ্ছা, এই 6টা নদী ভারতবর্ষ থেকে পাকিস্তানে প্রবেশ করেছে, এবং সেটা আমরা সবাই জানি 1960 সালের চুক্তি অনুযায়ী জম্মু কাশ্মীরের যেসব নদীগুলো আছে, ঝিলাম, চেনাব এবং
সিন্ধু এটার জল পাবে পাকিস্তান, আর স্বতন্ত্র রবি বিপাশা জল পাবে ভারতবর্ষ। কিন্তু টোটাল চুক্তিতে যা জল বিভাগ হয়েছে তার প্রায় 70% বেশি পাকিস্তান পাবে, কারণ পাকিস্তানের জলসেচ এলাকা অনেক বেশি। এবং পাকিস্তানের যে অবস্থা, এই নদীর জল যদি কোনো কারণে ব্যাহত হয়, পাকিস্তান যে কৃষি যারও পাকিস্তান দাঁড়িয়ে আছে পুরো ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, পাকিস্তানে যে বড় বড় শহরগুলি গড়ে উঠেছে, লাহোর, বাওয়ালপুর, করাচি, এরা খাবার জলটুকু পাবে না। ওদের যে শিল্পগুলো দাঁড়িয়ে আছে যে জলের উপরে, শিল্পগুলো জল পাবে না। সবচেয়ে বড় কথা, ওদের যে জলবিদ্যুৎ প্রকল্প, ইলেকট্রিক পায়, এগুলো কিন্তু ব্যাহত হবে। এক কথায় বলতে পারি, সিন্ধু জল চুক্তি যদি ভারত তার জল পরিমাণ কমিয়ে দেয়, পাকিস্তানের সাথে আর ট্যাঙ্ক আর কামানে যুদ্ধ করার কোনো দরকার নেই। 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে পাকিস্তান শুকিয়ে যাবে। আচ্ছা, আমি প্রথমেই বলেছিলাম এটা হলো পাকিস্তানের শরীরে রক্ত সরবরাহ এটার মধ্যে দিয়ে যায়, যতটা গুরুত্বপূর্ণ। শুধু এই একটাই যথেষ্ট পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য। আর বাকি যেগুলো করা হয়েছে সেটাও খুব দুঃখজনক। সেটা পাকিস্তানের দিক থেকে বাণিজ্য না, সেটা হলো পাকিস্তান লোকরা ভারতবর্ষে আসে মূলত দুটো কারণে আসে। চিকিৎসা, এখন প্রচন্ড মানে ভারতের চিকিৎসা ব্যবস্থা যে বেঁচে আছে আশেপাশের নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইভেন কি থাইল্যান্ড পর্যন্ত। কারণ এই মানের চিকিৎসা এত কম টাকাতে কেউ দিতে পারে না। পৃথিবীর প্রায় সব দেশের লোক ভারতবর্ষে চিকিৎসা করতে আসে। তাহলে পাকিস্তানে প্রচুর লোক ভারতবর্ষে আসে চিকিৎসা করতে। দ্বিতীয়ত, পাকিস্তান এবং ভারতের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে। প্রচুর পাকিস্তানের লোক বিবাহ সূত্রে ভারতে আছে, হ্যাঁ। ফলে এই দুটোই ছিল মূল। ফলে তাদের পরিবারে বিরাট সমস্যা হবে, কারণ অনেকে যা দেখা যাচ্ছে যে বউ স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে বা স্বামী বউকে ছেড়ে চলে যাচ্ছে। ফলে সাধারণ লোকরা তো অবশ্যই এটার জন্য ক্ষতিগ্রস্ত, এবং যারা চিকিৎসা করতে এসে অর্ধেক বন্ধ রেখে তার যেতে বাধ্য হয়েছে। কিন্তু মুশকিল হলো পাকিস্তান সরকার এগুলো কিছুতেই ভাবে না, কিচ্ছু ভাবে না বলে তাদের যে আজকে তাদের যে লোকগুলি খুব কষ্টে আছে। এছাড়া ভারত করেছে কি, সব বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ভারত থেকে প্রচুর খাবার, শস্য এবং ওষুধপত্র দুবাইয়ের থ্রুতে পাকিস্তানে যেত, সেটাও বন্ধ করে দিয়েছে। ফলে কালকে শুনতে পাচ্ছিলাম পাকিস্তানে ওষুধের প্রচন্ড আকাল শুরু হয়ে গেছে এর মধ্যে, এবং আটার দাম, খাবারের দাম প্রচুর বেড়ে গেছে, প্রচুর হিউজ পরিমাণ বেড়ে গেছে ওদের। কারণ ওরা জানতে পেরেছে এগুলো ভারত আটকে দিয়েছে, বা কোনোভাবে কোনো থার্ড কান্ট্রিতেও যেতে দেবে না। ফলে খাবার, ওষুধপত্র, জল এবং স্বাস্থ্য, ভারতকে চটিয়ে পাকিস্তানের যারা সাধারণ লোক, তারা সরকারকে অবশ্যই চাপ দেয় এটা বন্ধ এরকম না করতে। স্যার যেটা বলছিলেন যে কেন এটা করলো, আমি কেন আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে ডক্টর রায় একটু আমি মতামত নিয়ে নিই। ডক্টর রায়, এই পদক্ষেপগুলো পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে ইনিশিয়ালি এই হামলার পর, পেহেলগাঁও হামলার পর, এটা কতটা মানে গুরুত্বপূর্ণ? অ্যাকচুয়ালি আমি স্লাইটলি একটু মানে আমার একটু মতপার্থক্য আছে স্লাইটলি। কারণ কি, দেখুন যে সিন্ধু জল চুক্তির কথা বলা হচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকে বলে, মানে এইবার যেটা নিয়ে অ্যাকশন করেছে, এটা যদি আপনি উরি অ্যাটাক যখন হয়েছিল তখনও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু চিন্তা করছিল যে সিন্ধু জল চুক্তি সেটাকে রদ করে দেবে, ইনক্যাপ্টিন এভিয়েন্স করে দেওয়ার জন্য, সাসপেন্ড করে দেবে, বন্ধ না সাসপেন্ড করে দেবে, টেম্পোরারি হোল্ড করে রাখবে। সেটা পুলওয়ামা অ্যাটাকের পরও আমরা লক্ষ্য করেছিলাম, এটা সেম 2019-এ এটা হয়তো করবে, কিন্তু করেনি। এবার হয়তো বলছে যে করবে। এখন এই যে সিন্ধু জল চুক্তির যে ব্যাপারটা আছে, 6টা নদীর ব্যাপারটা, পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের নদী, তিনটে 6টা যেটা উনি বললেন। এখন পূর্ব প্রান্তের নদীর উপরে ইন্ডিয়ার কন্ট্রোল আছে, পশ্চিম প্রান্তের নদীর উপরে, নদীর জলের উপরে ইউজ করতে পারবে ম্যাক্সিমাম হলো পাকিস্তান। এখন প্রবলেম হলো যেটা, যে এখন এই যে প্যাক্ট যেটা হয়েছিল, সেটা হয়তো ইন্ডিয়া হয়তো ফর দ্য টাইমিং এটাকে বন্ধ রাখছে, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে যে আমি এখন কিন্তু মানে জাস্ট এটা ঘোষণা করেছে, কিন্তু অ্যাকশন কিন্তু এখনো শুরু হয়নি। কারণ কি, জলটা যখন নাকি কয়দিন পরে হয়তো বর্ষা আসবে, এখন যে সময়ে যে জলটা আছে এটা হয়তো ড্যাম থেকে হয়তো না ছাড়তে পারে বা কম ছাড়তে পারে, কিন্তু এই বিশাল পরিমাণে জল যেটা আছে ইন্ডিয়াতে, সেটাকে কিভাবে ধরে রাখবে? নয়তো ফ্লাডের সময় সবটা ছেড়ে দিল, এখন দিল না, যেটা নাকি আমরা বলছি
যেটা নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মানে অনেকেই বলছে এখন হয়তো যেহেতু পাকিস্তানে যেহেতু এখন কৃষি প্রধান দেশ এবং জলের অভাব হবে, ড্রিঙ্কিং ওয়াটার হবে বা ইন্ডাস্ট্রির অভাব হবে, এবং পরবর্তী সময় এটা যখন নাকি জল বেশি হবে সেটা ছেড়ে দেবে। কিন্তু জল যদি না দিতে হয় তাহলে ইন্ডিয়াকে তো জলটাকে আটকাতে হবে না। এই আটকাতে গেলে তো ওভারনাইট এটাকে আপনি আটকাতে পারবেন না। যে মেসিভ যে ওয়াটার আছে, আপনি যে পরিমাণে জলের যেটা নাকি ইস্টার্ন পার্টের রিভার যেটা আছে ইন্ডিয়া, এখানে প্রায় 41 বিলিয়ন কিউবিক মিটার ওয়াটার প্রত্যেক বছর পাকিস্তানে পাচ্ছে। আচ্ছা, আর ওইখানে প্রায় 99 বিলিয়ন কিউবিক মিটার ওয়াটার হচ্ছে, মানে বিশাল জল। ঠিক আছে, এখন এই যে ওয়েস্টার্ন পার্টের রিভার যেটার উপর এটা নিয়ে এটা বেসিক্যালি যেটা ঝিলাম নদী বা চেনাব যেটা, এর জলে কাশ্মীরের যেটা বিস্তীর্ণ এলাকা আছে, কাশ্মীর গভর্নমেন্টও কিন্তু অনেকবার সরকারকে বলছিল বেসিক্যালি এই যে ট্রিটিটা আছে এটাকে রিভাইভ করবার জন্য, রিকনসিডারেশন করবার জন্য, রিভিউ করবার জন্য, কারণ কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় জলসেচ হয় না। আচ্ছা, আমার বেসিক্যালি ওইখানে ইন্ডিয়ার রিকোয়ারমেন্টটাও কিন্তু ওই যে নদীগুলো আছে, যে জলটা যাচ্ছে, ইন্ডিয়া ইজ নট গেটিং এডিকুয়েট ওয়াটার ফর ইরিগেশন এন্ড এক্সট্রা পারপাসেস। তো এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি ওভারনাইট তো এটা করতে পারবে না। ইট ইজ বেসিক্যালি যেটা বলছিলেন যে ব্লাড মানে একটা মানুষের যেমন রক্ত সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো। সুতরাং পাকিস্তানে যেটা সবচেয়ে বেশি লোকসান হবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা কটন ইন্ডাস্ট্রি, ওদের লোকসানে একদম মার খাবে। ওদের ইকোনমির একটা লাইফ লাইন হলো কটন ইন্ডাস্ট্রিজ, সেকেন্ড হলো ওদের সুগার ইন্ডাস্ট্রিজ। উনি যেটা বলছেন ইলেকট্রিসিটি পাবে না, 2-3টে হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট যেগুলো আছে, জলটা যদি কমিয়ে দেয়, নিলাম জিলাম যে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্রজেক্ট কমে যাবে ওদের। এখন ইন্ডিয়া ইচ্ছা করলে ইন্ডিয়া আবার হাইড্রো ইলেকট্রিসিটির পক্ষে ইন্ডিয়া এটা দিতে পারে। ঠিক আছে, এখন বেসিক্যালি ইট নিডস লট অফ ইনফ্রাস্ট্রাকচার এবং লট অফ ফান্ডিং। ওভারনাইট হচ্ছে না, এবং অলরেডি বেসিক্যালি যেহেতু এটা বেসিক্যালি 2016 সাল থেকে ইন্ডিয়া চিন্তা করছিল পাকিস্তানকে, দেখুন হঠাৎ করে সার্জিক্যাল স্ট্রাইক বা এরকম স্ট্রাইক অনেকে হয়তো ভাবছে যে তার আগে ইন্ডিয়া করেছে, কিন্তু হলে কি হয়, কিন্তু কাশ্মীর আবার তো কয়দিন পরে পরে ওনারা ভারতবর্ষে আক্রমণ করছে। সুতরাং সাচ মেজারস আর নিডেড, যদি পাকিস্তান দ্বিতীয়বার জন্য চোখ তুলে চাইতে না পারে যে বেসিক্যালি ইফ ইউ ডু দিস থিং, ওকে, একটা কড়া ব্যবস্থা এবং একটা স্থায়ী সমাধান খোঁজার সময় হয়ে গেছে, এবং দিস ইজ লং টার্ম এফেক্ট। সেটাই এখন ভারতবাসীর ডিমান্ড। এখন প্রত্যেক ভারতবাসীর ডিমান্ড এটা একটা স্থায়ী সমাধান। পাকিস্তানের এই কাশ্মীর, বারবার কাশ্মীর এই প্রক্সি ওয়ার, এই যে ছায়াযুদ্ধ, এই যে সন্ত্রাসবাদী যে কার্যকলাপগুলো চলছে, সেগুলো বন্ধ, একটা স্থায়ী সমাধান চাইছে প্রত্যেক ভারতবাসী। ডক্টর চন্দ্র, আপনি শুরু করছিলেন কিছুটা, আমি আপনাকে ইন্টারাপ্ট করেছি। এই যে পেহেলগাঁও হামলা, এটা অন্যভাবে দেখা হচ্ছে পেহেলগাঁও হামলাকে, অন্যান্য যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদীরা যে হামলা করে বা এই যে সন্ত্রাসী কার্যকলাপ করে কাশ্মীরে, এবারের যে পেহেলগাঁও হামলাটাকে একটু অন্যভাবে দেখা হচ্ছে। তো এই সেই জায়গাতে দাঁড়িয়ে সেটার কারণটা কি? এইভাবে হামলাটা করার বা এই হামলাতে যা যা করা হয়েছে সেগুলোকে সিগনিফিক্যান্ট, এটা কিভাবে সিগনিফিক্যান্ট, এর পিছনে কারণ কি, আর এর পেছনে কি কাজ করেছে, কি কাজ করছে বলে মনে হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না? এটা কি শুধুই কি পাকিস্তানের সন্ত্রাসবাদী একটা বিচ্ছিন্ন ঘটনা, মানে এটা হামলা, নাকি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে? একদমই ঠিক। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন গত 50 বছর ইতিহাস, পাকিস্তান সাহস পেত কারণ তখন ভারত ছিল সোভিয়েত ক্যাম্পে। যেহেতু পাকিস্তানের সাথে ভারতের একটা বৈরিতা আছে, এই জন্য চীনের সাথে আমাদের সীমান্ত বিরোধে চীন পাকিস্তান ওরা একটা বন্ধুত্ব নিয়ে নিয়েছিল। এখন ব্যাপারটা হলো গিয়ে এই মুহূর্তে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ইউক্রেন নিয়ে ব্যস্ত। ভারতের সাথে পাকিস্তানের যারা ট্র্যাডিশনাল বন্ধু ছিল, আমেরিকা, সৌদি আরব, এটা এখন ভারতের পক্ষে চলে এসছে। আপনি এর আগে বললেন ভারতীয় উপরাষ্ট্রপতি ভারত সফর করছে, আমাদের প্রধানমন্ত্রী মোদীজি সৌদি আরবে গেছে। ফলে এই মুহূর্তে পাকিস্তানের পাশে এই মুহূর্তে চীন ছাড়া সেইভাবে কেউ নেই। ইরান এখন ইসরায়েলের সাথে ব্যস্ত, ইরান এখন এর মধ্যে ঢুকতে চাইছে না। ফলে পাকিস্তান আস্তে আস্তে করে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। এখন দেখতে পাচ্ছে ভারত আস্তে আস্তে করে খুব স্ট্রং রাষ্ট্রে পরিণত হচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখবেন পাকিস্তানের কয়েকদিন আগে ট্রেনে হামলা হয়েছে বালুচিস্তান। এটার জন্য পাকিস্তান
ভারতকে সন্দেহ করে। বালুচিস্তান এবং যেটা ওদের পাখতুনিস্তান, পাখতুন খাওয়া যেটা বলে, এখানে ভয়ঙ্কর হামলা হচ্ছে। গত এক বছরে প্রায় 500-র উপর পাকিস্তানি মিলিটারি মারা গেছে, নিরাপদ সুরক্ষা পাকিস্তানি পুলিশ মিলে মারা গেছে। আপনার পিওজেকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যারা শিয়া মুসলিম আছে এরা প্রচন্ড বিরোধিতা করছে। সিন্ধু প্রদেশে জল নিয়ে সমস্যা, এই বিভিন্ন কারণে সবাই ক্ষিপ্ত পাকিস্তান সরকারের উপর। এবং পাকিস্তানের যে মিলিটারিতে আস্তে আস্তে করে আসিম যে প্রধান মুনির সাহেব, উনি কোনো কিছু সামাল দিতে পারছেন না। ওনারা চাইছেন এখন এখান থেকে মোড় ঘোরাতে। কিন্তু এখানে একটা ভাবার ব্যাপার আছে, এই ঘটনার আগে পর্যন্ত যতগুলি হামলা হয়েছে ওরা কোনোদিন কোনো পর্যটককে যারা বাইরে থেকে আসে তাদের টার্গেট করেনি, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে কোন ধর্মের লোক। না, অমরনাথ যাত্রাতে তো করা হয়েছিল, সেখানে তো পর্যটকদের না, অমরনাথ হলো রিলিজিয়াস, ধর্মীয়। এটা শুধুমাত্র পর্যটক, টুরিস্ট। ওটা কিন্তু পর্যটন ধর্মীয় ব্যাপার। আমরা জম্মুতে তো যাই, আমরা ওটা ধর্মীয়, অমরনাথে যায়, কিন্তু শুধুমাত্র ধর্মীয় পর্যটক ছিল, ধর্মীয় এটা যায় না। এখানে শুধু পর্যটন, সব গোটা কাশ্মীর ঘুরে বেড়াচ্ছে, গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁও থেকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং এটাই ওদের একমাত্র ইনকাম, সোর্স অফ ইনকাম। এইখানে দেখা গেছে কি, এই ধরনের ঘটনা এরপরে ধর্ম জিজ্ঞাসা করে মারা, আমরা যদি দেখতে পাই এই জিনিসটা এইবার নতুন, একদমই নতুন। এই ধরনের ঘটনাটা ঘটে গেছে 2-3 বছর আগে। সেটা হলো ইসরায়েলে হামাস থেকে লোকরা এসে বেছে বেছে যারা ইসরায়েলি ছিল, যারা জিউ, মেরে ধরে নিয়ে গেছে, এমন চলছে এটা। আজ থেকে 4 বা 5 মাস আগে, এখন যে খবরগুলো আসে তখন বেরিয়েছিল, হামাসের প্রচুর লোককে পাকিস্তান নিয়ে এসেছিল, এসে ওরা মানে কাশ্মীরে ওরা অনেক বড় সভা করেছে। আচ্ছা, ওইখানে ফলে এই যে নতুন যে ব্যবস্থা, এইটা কিন্তু এটা ইসরায়েল থেকে আমাদের খবরটা এসছে, এটা এক সত্য ঘটনা। ইসরায়েলে মানে মোসাদ খুব পাওয়ারফুল, ওরা বলছে কিছু মানে হামাসের লোক কাশ্মীরে এসেছিল, মানে আমাদের যে পাকিস্তান উগ্রপন্থী সংস্থাগুলি আছে ওরা নিয়ে এসেছিল। এরপর যে ট্রেনিং যাই হয়েছে, এরপর থেকে এইবারই প্রথম দেখতে পেলাম বেছে বেছে পর্যটক এবং ধর্মীয়, যেটা কিনা ইসরায়েলে হয়েছিল, এই ঘটনা ঘটিয়েছে। এখন ইন্ডিয়া যখন রাইজ করছে, এর মধ্যে চায়নার সাথে আমেরিকা বিরাট খারাপ সম্পর্ক, রাশিয়া এখন কোনোভাবে কোনো জায়গায় যেতে পারছে না। এখন বিভিন্ন দেশ চাইছে ইন্ডিয়াকে দমাতে। এর মধ্যে আমাদের ট্রাম্প সাহেবের সাথে ভারতের মোদী সাহেব, আমাদের প্রাইম মিনিস্টার ব্যক্তিগত বন্ধুত্ব আছে। পাকিস্তান চাইছে এটাকে কোনোভাবে গুলিয়ে দিতে, অর্থাৎ এমন একটা ব্যবস্থা করে দিতে যাতে ভারত একটা এই ব্যাপারে মানে এই যে উন্নতি নাম চোখ এদিকে যে না দিতে, যেমন বাংলাদেশের সমস্যা হয়েছে, ভারতের চারদিকে তখন কি অবস্থা, মায়ানমারে কি অবস্থা, বাংলাদেশে যারা এসছে তারা এখন উল্টো সুর গাইছে। জল পাচ্ছে আমাদের গঙ্গা থেকে, আমাদের চুক্তি আছে, আমাদের এখানে চুক্তি মুর্শিদাবাদে যেটা আছে, এখানে চুক্তি থেকে আমাদের জল যাচ্ছে, পদ্মার জল যাচ্ছে, আমরা জল দিচ্ছি, আপনার বিলোনিয়া সীমান্ত সবখানে আমরা জল দিই। ওরা এখন গান গাইছে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে। চিন্তা করুন অবস্থা। আপনি যারা বলছেন এই যে এইটা অর্থাৎ ভারতকে ডিস্টার্ব করার জন্য, ব্যতিব্যস্ত যাতে ভারত কিভাবে এটার পেছনে যে বড় বড় দেশগুলো আছে, এর মধ্যে চীন সবার আগে, আমাদের অনুমান এটা, কারণ চীন ব্যতিব্যস্ত আমেরিকার সাথে যুদ্ধে। চীন এখন চাইছে ভারতকে এইভাবে নতজানু করে তার মার্কেটটা নেওয়ার জন্য। ফলে এটা হঠাৎ করে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আসিফ মুনির চাইছিল একটা ঘটনা ঘটে তার পাওয়ারটা বাড়াতে, কিন্তু এখানে একটা ব্যাকফায়ার হয়ে গেছে। সেটা হলো, দেখবেন হামাসের ক্ষেত্রে প্রথম বেছে বেছে ওদের যে উগ্রপন্থী ছিল হানিয়াটেন, ওদেরকে মারা হয়েছে, একদম টপ লিডার হিজবুল্লাহর টপ লিডারকে মারা হয়েছে। এখন পাকিস্তানে আওয়াজ উঠেছে যে আসিফ মুনিরকে সরাও। ও নাকি এর আগে মাসখানেক আগে বা 15 দিন একটা সভাতে হিন্দু মুসলিম আলাদা আমাদের কাছে একটা বড় লেকচার দিয়েছিল, মানে বোঝাতে চেয়েছে যে এদেরকে কোনোভাবে রেয়াত করা যাবে না। এখন কাশ্মীর নিয়ে এই ঘটনার পর পাকিস্তানে কিছু সংখ্যক লোক, এর মধ্যে মিলিটারিও আছে, তারা বলছে এটা কোনোভাবেই কাম্য ছিল না। এটার পেছনে যেটা আমাদের কারগিলের সময় দেখেছিলাম যে পারভেজ মুশারফ এবং কিছু সংখ্যক মিলিটারি মিলে ঘটনাটা ঘটিয়েছিল, এখানে সেম ডিজাইন আসিফ মুনির সঙ্গে কিছু মিলিটারি তারাই কাণ্ড ঘটিয়েছে। যাই হোক, ভারতে কাণ্ড ঘটিয়েছে, ভারত ছেড়ে কথা বলবে না। সবাই আমরা দেখতে পাচ্ছি, কালকেই বলছে যুদ্ধ লাগছে। যুদ্ধ দেখুন, যুদ্ধ মানে ক্ষতি দুরকম করতে পারে, লং টার্ম এবং শর্ট টার্ম।
এখন ইন্ডিয়া আস্তে আস্তে করে টাইট করছে, জল দেওয়া বন্ধ করেছে, বাণিজ্য বন্ধ করেছে, আস্তে আস্তে করে চারদিক থেকে ওকে ঘিরছে। এরপরে আমাদের জানি নৌবাহিনী আস্তে আস্তে আরব সাগর দিকে যাচ্ছে। অর্থাৎ প্রথমত তাকে প্রেসার ক্রিয়েট করে একটা জায়গাতে নিয়ে আসা, এরপরে আস্তে আস্তে করে যেটা আমরা বলি যে কাইনেস্থেটিক ওয়ার, অর্থাৎ সরাসরি যুদ্ধ বা গোলাগুলি করা, সেটার দিকে যাবে। ওকে, একটা জায়গাতে নিয়ে আসতে, আপনি যেটা বলছিলেন যে প্রেসার ক্রিয়েট করে একটা জায়গাতে নিয়ে আসতে, ডক্টর রায় আপনার কাছে যাব, এই যে প্রেসার ক্রিয়েট করে পাকিস্তানকে কি একটা জায়গাতে আনা যাবে বলে আপনি বিশ্বাস করেন? মানে এটা কি পাকিস্তান করবে, মানে সাময়িকভাবে যদি কিছুটা চুপ থাকে? পাকিস্তানের তো বেসিক্যালি চন্দ্রবাবু যেটা বলছিলেন, পাকিস্তানের আভ্যন্তরীণ মানে অর্থনীতি এবং রাজনীতি দুটোই খুব করুণ অবস্থা। সুরক্ষা বেলুচিস্তানে সব নিয়ে, ঠিক আছে, বালুচিস্তানের যে পাকিস্তান। আর সেকেন্ড হলো যে ফ্যাক্টরটা আমি পার্সোনালি মনে করি, কিছুক্ষণ প্রথম দিকে আমি বলার চেষ্টা করেছি, এটার উপর আমি বেসিক্যালি অর্থনীতি যেহেতু কমার্সের লোক, আমার কাছে এই জিনিসটা বিশেষ করে স্ট্রাইক করে। হোয়াই পাকিস্তান বেসিক্যালি, পাকিস্তান জানে ইন্ডিয়ার শক্তি কতটুকু আছে, মিলিটারি পাওয়ার ইন্ডিয়ার কতখানি আছে, পাকিস্তান নোজ দিস থিং। আসিফ মুনিরও জানে, ঠিক আছে, দে হ্যাভ দ্য ফিডব্যাক, এভরিবডি নোজ হোয়াট ইন্ডিয়া ক্যান ডু, বাট স্টিল হোয়াই পাকিস্তান ডিড দিস থিং, ঠিক আছে। তো পাকিস্তান আই পার্সোনালি ফিল মাইট বি কম্পেলড বাই চায়না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ কি, যখন নাকি শুনুন বেসিক্যালি যে টেরিফ ওয়ালে প্রায় 249% ট্যাক্স যেটা নাকি আমেরিকা বসিয়েছে, তখন আমেরিকা, চায়নাতে প্রচুর এরকম কোম্পানি আছে, তারা ভাবছে যে চায়না থেকে উঠে আসবার জন্য, তো তারা অল্টারনেটিভ হিসেবে ভিয়েতনামে প্রচুর কোম্পানি চলে গিয়েছে, আশেপাশে অনেক গিয়েছে, বেসিক্যালি একটা বিশাল অংশের একটা সংখ্যক বেসিক্যালি দে আর থিঙ্কিং ইন্ডিয়া এজ এন অল্টারনেটিভ প্লেস। তো এখন ইন্ডিয়াতে যদি এরকম অ্যাটাক করানো যায় এবং এখানে যদি হিন্দু মুসলিম যদি তাহলে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট ফ্লোটা হতে আসবে না, ঠিক আছে। এবং ইন্ডিয়া যেভাবে নাকি আমেরিকা চায়নাকে মানে ট্যাক্স লাগিয়েছে, ইন্ডিয়াকেও লাগিয়েছে, কিন্তু বেসিক্যালি রেটটা যদি আমরা লক্ষ্য সেটা অনেকটা কম। ইন্ডিয়ার কাছে অনেকটা চীনের সঙ্গে কম্পিটিশন করবার মতো সুযোগ অনেকটাই বেশি হয়ে গেছে। 3 মাস ছাড় দিয়েছে, ইন্ডিয়া নেগোশিয়েট করতে গেছিল, এখন ছাড় দেওয়া আছে এখন বেসিক্যালি। তার ফলে আলটিমেটলি ইন্ডিয়া হয়তো বেরিয়ে যেতে পারে, ইন্ডিয়া উইল টেক বেসিক্যালি গো অ্যাহেড। এবং উই নো দ্যাট বেসিক্যালি চায়না ইজ এ প্রোডাকশন জায়ান্ট, এবং চায়নার যে বিশাল রাস্তা যেটা নাকি আপনার যে বেল্ট রোড ইনিশিয়েটিভ, বিআরআই যাকে বলে, ঠিক আছে। সুতরাং বিআরআই প্রজেক্ট ওদের ফেল করবে, মিনিংলেস হয়ে যাবে যদি এই যে ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট গুলো যদি চলে আসে এখান থেকে। তাই তারা বেসিক্যালি চায়নাকে হয়তো বলেছে, তারা বেসিক্যালি চায়নার আর্থিক অবস্থা এত খারাপ, তার বিদেশি মুদ্রার ভান্ডার এত পরিমাণে কমে গিয়েছে যে ইম্পোর্ট করলে 2 সপ্তাহের বেশি ইম্পোর্ট করতে পারবে না তারা, ঠিক আছে। সুতরাং এমনিতে মিলিটারি করাপ্ট, ওদের নামে অনেক, এবং পাকিস্তানের ইন্টারনাল গভর্নমেন্ট, আপনি ইমরান খানের সঙ্গে ওদের কিছু দরবার চলছে এক্সিস্টিং গভর্নমেন্টে। তাই বেসিক্যালি পাকিস্তানে আমার মনে হয় এজ এ পাপেট হিসেবে ইউজ করেছে চায়না। চায়নাকে ডমিনেট করার জন্য আমেরিকা ইন্ডিয়াকে, এখানে ইন্ডিয়ার উপর ভর করছে চীনকে ডমিনেট করার জন্য। তাহলে ইন্ডিয়া কি সেই সুযোগটা নেবে এখানে আমেরিকা থেকে? কেন পাকিস্তানের সঙ্গে তো এই মুহূর্তে আমেরিকার কোনো টাইস নেই। না, এখানে একটা ব্যাপার আছে, আমি বলি। আপনি কি খেয়াল করেছেন যে ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি যে কাউন্সিল, তারা এটা নিন্দা করেছে। নিন্দা করার সময় ভাষাটা ওরা ব্যবহার করেছে, এরা খেয়াল করার যোগ্য। আচ্ছা, যখনই এর আগে কখনো এরকম ঘটনাগুলি ঘটতো, তারা বলতো এখানে যে কাশ্মীরের আগে ডিসপিউটেড টেরিটরি কাশ্মীর বা ডিসপিউটেড কাশ্মীর। ওকে, এই প্রথম ডিসপিউটেড কথাটা ইউজ করেনি কাশ্মীর। আচ্ছা, তার মানে এটা কি ডিসপিউটেড না? এই প্রথম ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, যে আমি বারবার বলছি খুব গুরুত্বপূর্ণ, এটা কি 370 উঠে যাওয়ার পর এটা কি আর ডিসপিউটেড ধরছে না? সেখান থেকে আপনি সেই অ্যাঙ্গেল থেকে বলছেন, নাকি অন্য কোনো অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে যে ডিসপিউটেড না? ভেতরের যা খবর সেখানে বলা হচ্ছে যে
নিন্দা করার সময় লস্করি তৈবা এবং টিএফআই যাদের কথা বলা হচ্ছে ওদের নামটা ঢোকানো হয়েছিল। তখন বার্গেনিং করে ওদের নাম সরানো হয়েছে, ডিসপিউট ছড়িয়ে দিয়েছে। এখন ডিসপিউট যদি ইউনাইটেড নেশন সরিয়ে থাকে তার একদম লিখিত ভাষণে দেখবেন, তো কাশ্মীর যদি ডিসপিউট না থাকে তো পাকিস্তান এখানে কি করবে? পাকিস্তান কিছু বলতেই পারবে, মানে থিওরিটিক্যালি বলতেই পারবে না যে ডিসপিউটেড, ইউনাইটেড নেশনস কিন্তু বলছে ডিসপিউটেড না। তা ডিসপিউটেড না মানে কোনো সমস্যা নেই, ইন্ডিয়া বলে আমার বাকিটা ফেরত দিয়ে দাও, ইটস নট এট অল ডিসপিউটেড। আর সিন্ধু চুক্তি এবং না দেয় আরেকটা ঘটনা, গতকাল বোধহয় না পরশুদিন ইন্ডিয়া আমাদের ইউনাইটেড নেশনস এর লোক ছিল মনিটর করতে, মানে যে ডিসপিউটেড টেরিটরি মনিটর করতে ইউনাইটেড নেশনস এর লোক ছিল এখানটাতে, কিন্তু দেখা গেছে এদিকে ইন্ডিয়া বলেছে বেরিয়ে যেতে। ইন্ডিয়া কালকে বলেছে যারা ইউনাইটেড নেশনস থেকে এখানে লোক ছিল দেখাশোনা করছিল তাদের ইমিডিয়েট সরে যেতে এখান থেকে। অর্থাৎ ইউনাইটেড নেশন নিজেই বলেছে ডিসপিউটেড নাম, সেই জন্য এখানে সরে যেতে বলেছে। আর এদিকে বলা হচ্ছে যে কাশ্মীরের জল চুক্তি ইন্ডিয়া ভেঙে দিয়েছে, তাই তো? তো জল চুক্তি যখন নাই, ওয়ার্ল্ড ব্যাংকে পাকিস্তান গেছিল বলতে যে ইন্ডিয়ার জল চুক্তি ভেঙে দিয়েছে, কি করা? তখন ওয়ার্ল্ড ব্যাংক বলেছে আমরা দুটো সভরেন কান্ট্রির মধ্যে চুক্তি করেছি, দুটো সভরেন কান্ট্রি ইচ্ছা প্রকাশ করেছিল বলেই চুক্তি হয়েছে, আমরা মেডিয়েটর, কিন্তু আমরা কোনো স্বাধীন রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারি না, মনে রাখবেন। উই আর নট কন্ট্রোলিং এনি সভরেন কান্ট্রি, আমরা এজ এ মেডিয়েটর দুটো স্বাধীন দেশের মধ্যে চুক্তিতে ওরা নিজেরা ইচ্ছা প্রকাশ করেছিল, ফলে দুটো স্বাধীন দেশ চুক্তি করেছিল, আমরা সেই চুক্তিতে সাহায্য করেছি মাত্র। অতএব যদি কোনো দেশ স্বাধীন, সে তো সভরেন কান্ট্রি, তো সে কান্ট্রি তো সে তো ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে না, সে যদি বেরিয়ে যায় আমার কিছু করার থাকে না। তাই দুটো ঘটনা ঘটলো এখানে। ওয়ার্ল্ড ব্যাংক যখন পাকিস্তানে গেল, ওয়ার্ল্ড ব্যাংক আপাতত বলেছে যেহেতু দুটো সভরেন কান্ট্রি, এর মধ্যে আমাদের এখানে হাত দেওয়ার কিছু নেই, কারণ তারা নিজেরা যদি ইচ্ছা প্রকাশ তবেই আমরা আসতে পারবো, আমরা দাবাও করতে পারি না। দ্বিতীয়ত, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে এইবারে যে বক্তব্যে এখানে ডিসপিউটেড কাশ্মীর কথাটাকে, ডিসপিউটেডটাকে বাদ দেওয়া হয়েছে। এখন ইন্ডিয়া বলবে পাকিস্তানকে, বলা শুরু করবে তুমি কাশ্মীরে কেন হাত দিচ্ছ, এটা তো আদৌ ডিসপিউটেড না, আর আন্তর্জাতিক জায়গায় যেতে পারবেন এটাকে নিয়ে। আর আরেকটা কথা, পাকিস্তান সিমলা চুক্তি ভঙ্গ করেছে। সিমলা চুক্তিতে বলা ছিল কাশ্মীর ইস্যুটা যেহেতু সমস্যার, এটা দুই দেশ মিলে বসে সমাধান করবে। তা পাকিস্তান যখন সিমলা চুক্তি ভেঙে বেরিয়ে গেল, আমি এই চুক্তি মানি না, তাহলে এটা ধরে নেওয়া যায় কাশ্মীর নিয়ে পাকিস্তানের কোনো বক্তব্য নেই, দাবি না, কোনো বক্তব্যই নেই, কারণ আমি চুক্তিটা হয়েছে যে এটা একটা সমস্যাপূর্ণ এলাকা, এটা আমরা দুজন মিলে কথা বলবো। যেহেতু এটা এখন কোনো সমস্যাই না, আপনি বেরিয়ে গেছেন ছেড়ে দিয়ে যে আমি চুক্তি মানি না, তাহলে আমরা ধরে নিতে পারি কাশ্মীরে পাকিস্তানের কোনো দাবি নেই, বা এটা ওরা স্বীকার করে নিয়েছে, এটা কোনো সমস্যা নেই। দেখুন, বন্দুক দিয়ে কামান দিয়ে যুদ্ধ করা সহজ, কিন্তু কূটনৈতিক ভাবে মাথা খাটিয়ে কিভাবে একটা দেশকে পর্যদস্ত করা যায়, মনে রাখবেন মিলিটারি কিন্তু আলটিমেটলি মানে চলে কিন্তু পররাষ্ট্রনীতির অনুযায়ী, এটা বলে হার্ড পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি যখন ফেল করে বা পারে না, তখন পররাষ্ট্রনীতির অঙ্গ হিসেবে মিলিটারি যায়, মাইন্ড ইট, মিলিটারি কিন্তু আগে যায় না। ইন্ডিয়া যে কাজগুলি করছে, জল বন্ধ করছে, ওসব পররাষ্ট্রনীতি, কিন্তু খেয়াল রাখবেন পররাষ্ট্রনীতি যে আমাদের ফরেন যে পলিসি, এইটার আন্ডারে কাজ করে মিলিটারি। যখন সবগুলি সভ্য ফরেন পলিসিগুলো ব্যর্থ হয়, তখন হার্ডকোর ফরেন পলিসি, হার্ডকোর, তখন সেনাকে লাগায়। হ্যাঁ, ইন্ডিয়া যেটা করছে এখন সফট কোর ফরেন পলিসি, অর্থাৎ আমি জল চুক্তি বাতিল করলাম, অতএব ওয়ার্ল্ড ব্যাংক বাইরে কেউ আসতে পারবে না, ইন্ডিয়া সভরেন, ইন্ডিয়া ঠিক জল যাবে কি যাবে না, কত যাবে, কোথায় যাবে, আদৌ জল যাবে কিনা, ইন্ডিয়া জল দিয়ে স্নান করবে না, গাছে জল দেবে, ইন্ডিয়া ঠিক করবে।
দ্বিতীয়ত তুমি সিমলা চুক্তি ভেঙে বেরিয়ে গেছো, তার মানে তোমার সঙ্গে তুমি যে চুক্তি করেছিলে কাশ্মীরের সমস্যাপূর্ণ এলাকা তুমি আমি বসে মিটিয়ে নেব, তুমি বেরিয়ে গেছো, তার মানে তুমি মেনে নিয়েছো ইনডাইরেক্টলি যে কাশ্মীরে তোমার কোনো বক্তব্য নেই। কিন্তু কথা হচ্ছে যে মেনে নেওয়া, এই মেনে নেওয়াটাকে পাকিস্তান কি আদৌ কি মানবে? পাকিস্তান নিজেই বলেছে যে আমরা মানি না সিমলা চুক্তি, এটা ভারত তো বলিনি, পাকিস্তান বলেছে। না, ভারত কিন্তু বলেনি সিমলা চুক্তি মানেনি, কিন্তু এই যে লজিক, আলটিমেটলি পাকিস্তান কি কোন লজিক, কোন চুক্তির ধারে কি পাকিস্তান ইউনাইটেড নেশনস যে এই ডিসপিউট কথা তুলে দিল, কাশ্মীর ইউজ করে দেখবেন ডিসপিউট কথা তুলে দিল, তার মানেটা কি? পাকিস্তান কি কাউকে না, ইন্ডিয়া বলেছে যে ইউনাইটেড নেশনস এ যারা এখানে তদারকি করছিল, মানে থার্ড পার্টি হিসেবে, মানে আন্তর্জাতিক হস্তক্ষেপ এটা বলতে পারি আমরা, তাদেরকে ইন্ডিয়া বলেছে বেরিয়ে যেতে এজ এ শর্ট পিরিয়ড অফ টাইম, আপনি বেরিয়ে যান, কারণ এটা এখন ডিসপিউটেড না, আপনার বেরিয়ে, আপনি কি করেন, আপনার থাকার দরকার নেই। ওকে, 48 আওয়ার্সের মধ্যে বেরিয়ে যেতে বলেছে। ঠিক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। কাশ্মীর নিয়ে আলোচনা এবং পাকিস্তান নিয়ে আলোচনা অবশ্যই চলতে থাকবে, এটা আমাদের সিরিজ। আমাদের জানা প্রয়োজন যে সমস্যাটা আসলে কোথায় পাকিস্তানের, এবং কি চাইছে পাকিস্তান, এবং ভারত কি করার জন্য তৈরি হচ্ছে বা কি করতে পারে ভারত। কিন্তু এই মুহূর্তে কি করা প্রয়োজন সেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক ভারতবাসীর কাছে, এবং যারা বুদ্ধিজীবী, যারা সংবেদনশীল মানুষ, তাদের একটাই প্রশ্ন, ভারত কি করতে পারে এবং ভারত কি করতে যাচ্ছে, ভারত কেন করছে না, এমন অনেকগুলো প্রশ্ন কিন্তু সামাজিক মাধ্যমে ঘোরপাক খাচ্ছে। ডক্টর রায়, কি মনে হয় কি করা উচিত ভারতের এই মুহূর্তে? ভারতের কি অবস্থান, যা করেছে, যেসব পদক্ষেপ নিয়েছে তার থেকে বেশি কিছু প্রয়োজন রয়েছে এই মুহূর্তে? আরো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আমি ব্যক্তিগতভাবে যেটা ভাবি আর কি মনে করি, প্রত্যাঘাত ভারত করবে। এখন তার জন্য হয়তো কয়েকদিন হয়তো ওইটা আমাদেরকে করতে হবে। আমার মনে হয় যে গতকালকে মন কি বাত অনুষ্ঠানেও যেটা নাকি দেশের প্রধানমন্ত্রী যখন নাকি এরকম একটা অনুষ্ঠানে যখন নাকি বলেন যে উচিত জবাব এবং শিক্ষা পাকিস্তানকে দিয়ে দেওয়া হবে, সো উই হ্যাভ টু ওয়েট। আর সেকেন্ড হলো, আমি নিজে ব্যক্তিগতভাবেও মনে করি পাকিস্তান যে নাকি বারবার আমাদের উপর মানে আক্রমণ করছে, তাতে একটা দরকার আমার মনে হয় এমন শিক্ষাই দেওয়া উচিত যেন পাকিস্তান দ্বিতীয়বার মানে আর সাহস না পায়। এবং তার জন্য যদি মানে আমাদেরকে কিছু হয়তো লস, হয়তো আমাদেরকে কিছু হতে মানে, দেখুন যদি আপনি প্রত্যাঘাত করেন তাহলে আপনার উপরও আঘাত আসবে, তার জন্য আপনাকে মেন্টালি তৈরি থাকতে হবে। উই শুড বি রেডি ফর অল কনসিকুয়েন্সেস। উই নো দ্যাট পাকিস্তান, অনেকে হয়তো বলছে যে, অনেক পলিটিক্যাল পার্টি অনেকে হয়তো বলছে যুদ্ধের দরকার নাই, ঠিক আছে, এখন যুদ্ধে যাবে না, ফুল ফ্লেজড ওয়ার হবে না কি হবে, এটা হয়তো যারা নাকি গভর্নমেন্টের যারা নাকি মেশিনারি আছে, দে উইল থিঙ্ক অ্যাকর্ডিংলি। তবে দেশবাসীর অধিকাংশ দেশবাসী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাই ভারত সরকারের পাশেই আছে, ঠিক আছে। আমার মনে হয় পুলওয়ামা বা যে আপনার বা উরি বা বিভিন্ন সময়ে যে সব অ্যাটাক হয়েছে, এগুলোর সবগুলোর একসঙ্গে হিসাবের দরকার আছে, কারণ পাকিস্তান ইজ নট দ্যাট মাচ পাওয়ারফুল। আমি পার্সোনালি মনে হয় নট সো মাচ মাইটি, এখন একটা হিসাবের দরকার আছে, একটা হিসাবের একটা দরকার আছে, কারণ কি ইট ক্যানট বি এ কন্টিনিউয়াস প্রসেস ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। ওকে, ঠিক। অনুষ্ঠান শেষ করব, তার আগে ডক্টর চন্দ্র আপনার মতামত জানবো। বিদেশি সংবাদ সংস্থা বলছে যে ভারত, অনেক সংস্থাই এমন আশঙ্কা প্রকাশ করছে বা সংশয় প্রকাশ করছে যে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এবং এমনও খবর শোনা যাচ্ছে যে পাকিস্তানে সেনাবাহিনীতে পদত্যাগের হিড়িক চলছে। প্রায় 200 জনের উপর, 250 জনের কাছাকাছি অফিসার পদত্যাগ করছে, বা অনেক হাজারের উপর সেনারা ইস্তফা দিচ্ছে। এই ধরনের খবর শোনা যাচ্ছে, উড়ো খবর শোনা যাচ্ছে, কোনো এটা পুষ্টি করেনি নিউজ ভ্যানগার্ড। কিন্তু এখন কথা হচ্ছে যে এরকম যদি হয় তাহলে কি দেখছেন আগামী দিনে, মানে ভারত কি পদক্ষেপ নিতে পারে? প্রত্যাঘাত শুরু হয়ে গেছে, প্রত্যাঘাত অলরেডি শুরু হয়ে গেছে। পরশুদিন খবর পাওয়া গেল পাক অকুপাইড কাশ্মীরে যে সবচেয়ে বড় মিলিটারি ডিপো ছিল, এটা ব্লাস্ট হওয়া শুরু হয়েছে। প্রচন্ড সারা রাত যাবো, যেখানে সব গোলাগুলি রাখতো পিওজেতে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যুদ্ধ বলতে বুঝি কামান ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করা, এটা তো খুব সহজ। আমেরিকা কেন শক্তিশালী, কামান ট্যাঙ্ক শুধু তা না, যুদ্ধ জিততে গেলে আপনার লজিস্টিক লাগে। লজিস্টিক মানে আমার সৈন্য যখন যুদ্ধ করবে খাবার পৌঁছাতে হবে, আমার গুলি যখন শেষ হয়ে যাবে গুলি সাপ্লাই করতে হবে, আমার যখন সৈন্য আহত হবে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা, যে জিনিসগুলো যুদ্ধে আছে যাচ্ছে, ট্যাঙ্ক এগুলোর ফুয়েল দিতে হবে। ভারত কিন্তু আরব সাগরে আপাতত সাজাচ্ছে ঘুঁটি, যাতে কোনো জাহাজ করাচি পোর্টে ঢুকতে না পারে। 71 ওয়ারে প্রথমে ভারত করাচি পোর্টে যে সবচেয়ে বড় জ্বালানি ভান্ডার ছিল,
এটাকে অ্যাটাক করেছিল এবং 7 দিন যাবত জ্বলেছিল। পাকিস্তানে কোনো জাহাজ বেরোতে পারেনি। জাহাজ ইনট্যাক্ট আছে কিন্তু তার ফুয়েল নেই। যুদ্ধ হলো কি স্ট্র্যাটেজি। যুদ্ধ মানে আমি দুম করে কামান টাইম ঢুকে, এটা কিন্তু যুদ্ধ না। প্রত্যাঘাত চলছে এখন যেটা চলছে এটা হলো নন কাইনেস্থেটিক, মানে সরাসরি গোলাগুলি না, অন্যভাবে চলছে। ভারতের যে লজিস্টিক, পাকিস্তানের যা অবস্থা, পাকিস্তানের ওই দিন খবর পাওয়া গেল পাকিস্তান যা তেল আছে 4 দিন চলতে পারে। তো যুদ্ধ কি 4 দিন বলে বলে চলবে? 4 দিন যুদ্ধ থেমে যাবে? নাম্বার 1। নাম্বার 2, পাকিস্তানের যে আর্থিক অবস্থা, এমার্জেন্সি গোলা বারুদ কিনতে হবে। এই একটি জিনিস ডলার দিয়ে কিনতে হয় বেশি দামে যুদ্ধের সময়। কার্গিল যুদ্ধে ভারত হারে হারে টের পেয়েছে, এই যে মেক ইন ইন্ডিয়াতে এসছে। পাকিস্তান যাই নেবে, খবর পাওয়া গেল চায়না থেকে $1.5 বিলিয়ন চেয়েছে, তার কাছে টাকা নেই। বিনা পয়সায় কেউ গোলাগুলি দেবে না। অর্থাৎ পাকিস্তানকে দেখতে হবে, আমি যুদ্ধটা যদি 15 দিন চালাতে হয়, আমার যে ফুয়েল আছে, এনার্জি আছে, আমার যে টাকা পয়সা আছে এবং আমার যে যুদ্ধাস্ত্রগুলি আছে, সব মিলিয়ে আমি 7 দিনে বেশি লড়তে পারবো না। 7 দিনের পর কি হবে বলুন তো? আমার ট্যাঙ্ক আছে, চলবে না। আমার মিলিটারি আছে, পেটে খাবার নেই। প্রশ্ন তো এখানে নয় ডক্টর চন্দ্র, প্রশ্ন পাকিস্তান যুদ্ধ চাইছে কিনা সেটা প্রশ্ন নয়। যুদ্ধ করার ক্ষমতাই নেই। পাকিস্তান যুদ্ধ চাইছে, এই জন্য মিলিটারি ভারত চাইছে। আপনি যে বললেন যে হাজার মিলিটারি চলে যায়, সত্য, এটা পুরোটা মিথ্যা বললেন না। হাজার মিলিটারি জানে পাকিস্তানের যারা কাশ্মীর পোস্টে আছে তারা এখন রেশন অর্ধেক হয়ে গেছে ওদের, এটা অলরেডি এসছে। তারা যে রেশন পেত, খাবার অর্ধেক হয়ে গেছে। খালি পেটে যাই হোক, শরীর তো উঠবে না, বন্দুক তো পরের কথা, মুখ দিয়ে শব্দ বেরোবে না। সবসময় মনে রাখবে, যুদ্ধে জিততে গেলে লজিস্টিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। খাবার দাবার পৌঁছানো, আহত শরীরে নতুন শরীর নিয়ে যাওয়া, গোলাগুলি সাপ্লাই করা, এবং সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট আমার ফুয়েল বা এনার্জি। আজকে যদি ভারত দেখুন কি স্ট্র্যাটেজি নিয়েছে, জল আটকে দিচ্ছে, তাতে কি হবে? জলবিদ্যুৎ প্রকল্প কম হয়ে যাবে। ইলেকট্রিক না হলে ব্যাটারি চার্জ করবে কি করে? যুদ্ধের যে ব্যাটারি চার্জ ইলেকট্রিক, আমি যদি আরব সাগর আটকে দিই, তাহলে আমার জাহাজ ঢুকবে না। তাহলে আমার যে তেলগুলি আছে, এগুলো ফুরিয়ে তেল পাবো কোথায়? এর উপর আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। অতএব আমি 10টা ট্যাঙ্ক, এই যে এখন দেখাচ্ছে না যে প্লেন উড়ে বেড়াচ্ছে, ট্যাঙ্ক নিয়ে বেড়াচ্ছে পাকিস্তান, হ্যাঁ, সৈন্যরা মিলিটারি বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে। আমি পাকিস্তান ছোট করছি না, খুব বড় শক্তিশালী দেশ, কিন্তু মনে রাখবেন কতদিন ভারতের সঙ্গে টিকতে পারবে। ভারত যদি যুদ্ধ হলে টিকতে, পাকিস্তান ভালো করে জানে বলে আজকে মিলিটারি পালিয়ে যাচ্ছে। সেকেন্ড হলো আরেকটা ব্যাপার হলো, ইন্ডিয়ার কাছে যেটা অপশন একটা আছে, সেটা হলো উনি যেটা বলছিলেন যে নেভেল ব্লকেট, যেটা ঠিক আছে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেসিক্যালি আরব সাগর ব্লকেট করবে কিনা, নেভেল ব্লকেট যেটা নাকি এই কার্গিল যুদ্ধের সময় হয়েছিল, এখন এটা করলে হয়তো পাকিস্তানকে যে মানে আপনি যে ফ্রেশ ওয়াটারও আটকে দিল, আবার সি ওয়াটারও আটকে দিল, ঠিক আছে। এখন বেসিক্যালি যুদ্ধটা শুরু করবার জন্য ইন্ডিয়া বারবার যেটা চিন্তা করছে, কারণ কি যে বেসিক্যালি ইউক্রেন থেকে দেখে একটু শিক্ষাটা নিচ্ছে। কারণ কি পাকিস্তানকে শুধু পাকিস্তান হিসেবে ধরলে হবে না, কারণ পাকিস্তানের আশপাশে কারা থাকতে পারে, কারা পাকিস্তানকে দিতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ওয়েইং দিস ম্যাটারস, ঠিক এইগুলো দেখ। যুদ্ধ নিয়ে প্রস্তুতি চললেও যুদ্ধের অনেক কিছু হয়তো আগে পেছনে অনেক কিছু চিন্তা ভাবনা করা। আপনি খেয়াল রাখবেন যে আফগানিস্তানে কিন্তু ইন্ডিয়ান মিনিস্টার গেছে, ইন্ডিয়ার একজন সেক্রেটারি গত পাকিস্তান মাথা খারাপ হয়ে গেছে। ইন্ডিয়া কেন করছে? আগামী দিনে আমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু অবশ্যই আমরা সেই নিয়ে আলোচনা করবো। আগামী দিনে আমরা সেই দিকগুলো দেখার চেষ্টা করব যে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যুদ্ধের জন্য হোক বা কূটনৈতিক যে বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো কোন দিকে যায়। তবে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ডক্টর চন্দ্র, আপনাকেও, ডক্টর রায় আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বর্ণনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে স্বতন্ত্র সন্ত্রাসী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলি সন্ত্রাসের পরিকল্পনা এবং পরিচালনা, তহবিল সংগ্রহ এবং প্রশিক্ষণ ইত্যাদি পেতে সক্ষম হয়। তাই পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। ভারতের লক্ষ্য পাকিস্তানের সন্ত্রাস উৎপাদন ব্যবস্থাকে ধ্বংস করা। এদিকে পরমাণু শক্তিধর দুটি দেশের মধ্যে শান্তি ফেরাতে তৎপর হয়েছে অনেকেই। তাই এখন দেখার পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।